আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। মাতৃরাষ্ট্রের অবৈধ সন্তান দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ইরান যুদ্ধের মধ্যেই ইসরায়েলের বড় বিপদ। এইবার আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সংবাদ। হামাসের সেই হামলা নিয়ে পদত্যাগপত্রে যা লিখলেন ইসরায়েলের গোয়েন্দা প্রধান। এরপর জানাবো মুসলিমদের আক্রমণ করে বক্তব্য, বিরোধীদের তোপের মুখে নরেন্দ্র মোদী। জানিয়ে দেব সৌদি আরবে বৃষ্টির পানিতে ভেসে গেল গাড়ি। এরপর জানাবো পশ্চিম এশিয়ায় উত্তেজনার মূল কারণ গাজা ইসরায়েলি গণহত্যা, বলছে ইরান। আরো জানাবো 9 বছর পর ওমরা পালনে সৌদি যাচ্ছে ইরানিরা। এবং সর্বশেষ জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্যকে জেলেনস্কির স্বাগত, মস্কোর হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। ভিউয়ার্স, আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার যেভাবে মুসলিমদের আক্রমণ করে বক্তব্য দিচ্ছে, এতে ভারতে মুসলিমরা ক্ষিপ্ত হয়ে গেলে ভারতে অশান্তির সৃষ্টি হয়ে যাবে। আর ভারতে হিন্দু মুসলিম যদি আলাদাভাবে উত্তেজনা শুরু হয় তাহলে পুরো ভারতই যেন ধ্বংসের মুখে যাবে। এতে আপনার মতামত কি, কমেন্টস করে লিখে জানান। সেই হামলা নিয়ে পদত্যাগপত্রে যা লিখলেন ইসরায়েলের গোয়েন্দা প্রধান। ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান মেজর জেনারেল আহরন হালিভা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে নতুন গোয়েন্দা প্রধান নিযুক্ত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন বলে সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। খবর রয়টার্স। পদত্যাগপত্রে জেনারেল আহরন হালিফা লিখেছেন, গোয়েন্দা অধিদপ্তর আমার নেতৃত্বাধীন কমান্ডের উপর যে দায়িত্ব অর্পণ করেছিল তা সঠিকভাবে পালন করতে পারিনি। সেই কালো দিনের ব্যর্থতার দায় আমি নিজে নিচ্ছি। আমি চিরদিন এই যুদ্ধের ভয়ঙ্কর যন্ত্রণা বহন করব। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের গত 7 অক্টোবর ইসরায়েলের চালানো হামলার ঘটনায় গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগপত্রের ঘোষণা দিয়েছেন। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সামরিক বাহিনীর গোয়েন্দা অধিদপ্তরের প্রধান গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, চিফ অব জেনারেল স্টাফের সঙ্গে আলোচনায় মেজর জেনারেল আহরন হালিফা তার পদের মেয়াদ শেষ করার আহ্বান জানিয়েছে। গোয়েন্দা অধিদপ্তরের প্রধান হিসেবে 7 অক্টোবরের হামাসের হামলার ঘটনায় নিজের ব্যর্থতা স্বীকার করে এই আহ্বান জানান তিনি। মেজর জেনারেল আহরন হালিফা তার পদের মেয়াদ শেষ করার ও ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন। নিয়ম ও পেশাদারিত্বের প্রক্রিয়া অনুযায়ী নতুন করে সামরিক বাহিনীর নতুন গোয়েন্দা প্রধান নিয়োগ করা হবে। এর আগে গত বছরের 7 অক্টোবর হামাসের শত শত যোদ্ধা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে কোনো ধরনের বাধা ছাড়াই বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। ওই হামলায় অন্তত 1200 ইসরায়েলি নিহত ও 250 জনেরও বেশি মানুষকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে হামাস। হামাসের হামলার দিন থেকেই গাজা উপত্যকায় যুদ্ধ শুরু করে ইসরায়েল। আক্রমণ করে বক্তব্য, বিরোধীদের তোপের মুখে মোদী। ভারতের চলমান লোকসভা নির্বাচনের আবহে এবার মুসলিমদের নিশানা করে বক্তব্য দিয়ে কংগ্রেস ও অন্যান্য বিজেপি বিরোধী দলগুলোর তোপের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। বিজেপি বিরোধী রাজনৈতিক জোট ইন্ডিয়াভুক্ত দলগুলো বলছে, দেশের সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের ভোট টানতে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছেন তিনি। বিজেপি থেকে অবশ্য এখন পর্যন্ত এই অভিযোগের কোনো প্রতিবাদ জানানো হয়নি। গতকাল রোববার রাজস্থানের বাঁশওয়ারার এক জনসভায় বক্তব্য দেন নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, কংগ্রেস নেতৃত্বাধীন জোট যদি এবারের নির্বাচনে বিজয়ী হয় তাহলে দেশের সব সম্পদ সেই সব লোকদের মধ্যে বন্টন করে দেবে, মুসলিমদের মধ্যে নয়, যারা অনুপ্রবেশকারী এবং যাদের সন্তান বেশি হয়। যখন কংগ্রেসের সরকার ক্ষমতায় ছিল, মনমোহন সিং ভারতের সাবেক প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশের সম্পদে সবার আগে মুসলিমদের অধিকার রয়েছে। এবার তারা তা বাস্তবায়ন করবে। কংগ্রেস তাদের ইস্তেহারে উল্লেখ করেছে, ক্ষমতায় গেলে আপনার রোজগারের অর্থ তারা মুসলিমদের মধ্যে বিলিয়ে দেবে। মা বোনদের কাছে থাকা সোনার উপর হিসাব করা হবে, তারপরও তা বিলিয়ে দেওয়া হবে তাদের মধ্যে যারা অনুপ্রবেশকারী এবং যাদের বাচ্চা কাচ্চা বেশি হয়। মা বোনদের মঙ্গলসূত্রেও রেহাই পাবে না। শহুরে নকশালরা সব উজাড় করে দেবে। এরপরও কি আপনারা তাদের ভোট দেবেন? জনসভায় বলেন নরেন্দ্র মোদী। বক্তব্যে কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া গান্ধীকেও আক্রমণ করেছেন মোদী। নাম উল্লেখ না করে তার সম্পর্কে বলেছেন, যারা ভোটে জিততে পারে না তারা মাঠ ছেড়ে পালিয়ে রাজ্যসভার সদস্য হয়েছেন। সংবাদপত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নরেন্দ্র মোদীর বক্তব্য প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে তার তীব্র
তীব্র সমালোচনা শুরু করে কংগ্রেস এবং ইন্ডিয়া জোটভুক্ত রাজনৈতিক দলগুলো। কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক প্রতিক্রিয়ায় বলেন, আজ মোদিজি যে বেপরোয়া বক্তব্য দিলেন তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ভোটের প্রথম দফায় ইন্ডিয়া জোটের এগিয়ে যাওয়ায় তিনি হতাশ হয়েছেন। এ কারণে জনগণের মনোযোগ অন্যদিকে সরাতে ঘৃণা ভাষণের আশ্রয় নিয়েছেন। বিরোধীরা যা করেননি তা বলে জনগণকে বিপদগামী করার চেষ্টা করছে। কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী বলেন, মনমোহন সিং মুসলিমদের কর্মসংস্থান ও ক্ষমতায়নের কথা বলেছিলেন। তার সেই বক্তব্য কৃতভাবে উপস্থাপনের মধ্য দিয়ে পরিষ্কার বোঝা গেল যে মিথ্যা ভাষণে মোদী এতটাই নিচে নেমে গেছেন যে এখন তিনি মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। এটা খুবই হতাশাজনক। ইন্ডিয়া জোটের অন্যতম সদস্য এবং উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি প্রেসিডেন্ট অখিলেশ যাদব বলেন, মোদী যে মিথ্যা বলেন তা শুধু দেশবাসী নয়, গোটা পৃথিবী জানে। যেভাবে তিনি কংগ্রেসের ন্যায়পত্র ও মনমোহন সিং এর নামে মিথ্যা অপবাদ দিলেন তার নোংরা রাজনীতির উদাহরণ। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সাকেত গোখলে মোদীকে উদ্দেশ্য করে এক টুইটে বলেন, মোদীজি ক্ষমতার ব্যবহার করুন, অপব্যবহার নয়। অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমেনের প্রেসিডেন্ট ও লোকসভার সদস্য আসাদুদ্দিন ওয়েইজি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, 2002 সাল থেকে আজ অবধি মোদী একটি গ্যারান্টি দিয়েছেন, মুসলমানদের অপমান করা ও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা। ভোট পাওয়ার জন্য তিনি এসব করেন। মোদীর আমলেই দেশের 1% মানুষের হাতে পুঞ্জীভূত হয়েছে 40% সম্পদ। সাধারণ হিন্দুদের তিনি মুসলমানদের ভয় দেখাচ্ছেন, অথচ তাদের সম্পদ কেড়ে ঘনিষ্ঠদের ধনী করছেন। আরবে বৃষ্টির পানিতে ভেসে গেল গাড়ি। সংযুক্ত আরব আমিরাতের পর এবার সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে বিভিন্ন সড়ক প্লাবিত হয়েছে, এমনকি গাড়িও ভেসে গেছে। ঝড় বৃষ্টির কারণে রোববার দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়। খবর গালফ নিউজের। সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র বলছে, রিয়াদ অঞ্চলে সোমবার পর্যন্ত প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকতে পারে। এই সময়ে মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টি হতে পারে। প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে রিয়াদ, দিরিয়া, কুরাইমালা, ধুরমা, আল কুবাইয়া। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আসির, নাজরান সহ অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠান রোববার বন্ধ রাখা হয়। কিং খালিদ ইউনিভার্সিটি, নাজরান ইউনিভার্সিটি সহ সৌদির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রেও ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলের কিছু অংশ এবং উত্তর সীমান্তের পূর্বাঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে, লোহিত সাগর ও আরব উপসাগর উত্তাল থাকতে পারে। বাতাসের গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। ঝড় বৃষ্টির সাথে ঢেউয়ের উচ্চতাও 2 মিটারের বেশি বাড়তে পারে। এর আগে 16 এপ্রিল সংযুক্ত আরব আমিরাতে তুমুল ঝড় বৃষ্টি হয়। রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে অচল অবস্থা দেখা দেয় বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরে। বিমানবন্দরে অসংখ্য ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়। বৃষ্টির ফলে সৃষ্ট বন্যার সড়ক ডুবে যায়। সড়কে গাড়ি আটকা পড়ে থাকতেও দেখা যায়। পশ্চিমায় উত্তেজনার মূল কারণ গাজায় ইসরায়েলি গণহত্যা, বলছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা চায় না। তিনি আরো বলেছেন, গাজা উপত্যকার উপর ইহুদিবাদী সরকারের চলমান গণহত্যামূলক আগ্রাসন পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা সৃষ্টির প্রধান কারণ। তিনি রোববার ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভ্যালটোনেনের সঙ্গে এক ফোন আলাপে এ মন্তব্য করেন। তিনি বলেন, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে পাশ্চাত্যকে দ্বৈত নীতি পরিহার করে সঠিক অবস্থান গ্রহণ করতে হবে। গাজা যুদ্ধ বন্ধ করার জন্য সকল পক্ষকে চেষ্টা চালানোর আহ্বান জানিয়ে আমির আব্দুল্লাহিয়ান বলেন, এ প্রচেষ্টার অংশ হিসেবে ইউরোপীয় দেশগুলোকে ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি বন্ধ করতে হবে। ফোন আলাপে ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আঞ্চলিক সংঘাত কোন অবস্থাতেই কারো স্বার্থ রক্ষা করতে পারে না। তিনি বলেন, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি করে এমন যে কোনো পদক্ষেপের নিন্দা জানিয়েছে তার দেশ। সূত্র ফার্স্ট টুডে। 9 পর ওমরা পালনে সৌদি যাচ্ছে ইরানিরা। দীর্ঘ 9 বছর পর পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন ইরানের একদল মুসল্লি। সোমবার 22 এপ্রিল তারা তেহরান থেকে পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে যাত্রা করেন। বার্তা সংস্থা রয়টার্স সোমবার এক প্রতিবেদন জানিয়েছে, গত 9 বছরের মধ্যে ইরানি ওমরা যাত্রীদের প্রথম দল পবিত্র ওমরা পালনের জন্য সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছে বলে ইরানের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে। তবে প্রযুক্তিগত সমস্যার কারণে এখন পর্যন্ত ইরান থেকে ওমরা যাত্রীদের নিয়ে কোনো ফ্লাইট ছেড়ে যায়নি। গত বছরের ডিসেম্বরে ইরানি মিডিয়া জানায়, ওমরা করতে ইচ্ছুক ইরানিদের উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সৌদি আরব। দীর্ঘদিন বিচ্ছিন্ন থাকার পর গত বছরের মার্চ মাসে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সম্মত হয় মধ্যপ্রাচ্যের দুই দেশ, ইরান ও সৌদি আরব। এর ফলে প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে আবারও সম্পর্ক নতুন মাত্রা পায়। আর উভয় দেশের সম্পর্কের অগ্রগতির পেছনে মধ্যস্থতাকারী ছিলেন চীন। মূলত 2016 সাল থেকে মধ্যপ্রাচ্যের এই দুই বড় দেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না। সে বছর সৌদি আরব এক শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানের সৌদি দূতাবাসে হামলা হয়েছিল। আর তারপর দুই দেশের সম্পর্কে নাটকীয় অবনতি ঘটে।
সামরিক সাহায্যকে জেলেনস্কি স্বাগত, মস্কোর হুঁশিয়ারি। ইউক্রেন এবং পশ্চিমা দেশের নেতারা যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভের সামরিক সাহায্য প্যাকেজের অনুমোদনকে রোববার স্বাগত জানিয়েছে। অন্যদিকে রাশিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, সাহায্য বিলের অনুমোদন ইউক্রেনকে আরো ক্ষতিগ্রস্ত করবে এবং আরো মৃত্যু ডেকে আনবে। ইউক্রেনীয় নেতা এবং বিশ্লেষকরা বলছেন, বহুল প্রতীক্ষিত $61 বিলিয়ন সামরিক সাহায্য প্যাকেজের যুদ্ধের তৃতীয় বছরে রাশিয়ার ধাপে ধাপে অগ্রসর হওয়ার গতি কমিয়ে দিতে সহায়তা করবে। তবে কিয়েভকে পাল্টা আক্রমণ চালানোর অবস্থানে যেতে আরো সাহায্য করার প্রয়োজন হবে।